ওকে, আমরা আজকে যেটা দেখতে চাই সেটা হলো আমরা গত ক্লাসে ডাক্টাইল আয়রন সম্বন্ধে কিছু আলাপ করেছি। আজকে আমরা দেখব যে ডাক্টাইল আয়রনের প্রসেস কন্ট্রোলগুলো কিরকম হয়ে থাকে। আমরা একটু হাইলাইট করেছিলাম যে ডাক্টাইল আয়রন একটা ক্রিটিক্যাল অ্যালয়, একটা প্রসেস কন্ট্রোলটা ইজ ভাইটালি ইম্পর্টেন্ট বিকজ there are so many variables to consider. যদিও গ্রে কাস্ট আয়রনের আমরা বলেছিলাম যে এটা খুব ইজিলি গ্রে কাস্ট আয়রন করা যায় যদি আমরা ইনোকুলেন্টটা ঠিকমতো করতে পারি। এখানে ইনোকুলেন্ট ছাড়াও আরো কিছু ট্রিটমেন্ট আছে, বেস কম্পোজিশনটা কন্ট্রোলের ব্যাপার আছে, স্ট্রাকচার কন্ট্রোলের ব্যাপার আছে। সো ইট ইজ ক্রিটিক্যাল একটা অ্যালয় যেটার কন্ট্রোল ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা কন্ট্রোলগুলোর সম্বন্ধে আজকে একটু ডিটেল আলাপ করব। There are metallurgical control, there are foundry controls, and then finally there are heat treatment control as well. So এটা এমন একটা ভার্সাটাইল অ্যালয়, এটা প্রপার্টি ইউ ক্যান ভ্যারি টু ওয়াইড এক্সটেন্ট, এবং এই ভ্যারিয়েশনটা করা সম্ভব হয় তুমি যদি এর ভিতরে হিস্ট্রিটা জানো, এটার মেটালজিক্যাল কন্ট্রোলটা জানো, হিট ট্রিটমেন্ট কন্ট্রোলটা জানো, এবং ফাউন্ড্রি প্রসেস যেগুলো আছে সেটা দিয়ে তুমি একটা আইডিয়াল নোডুল কাউন্ট বিশিষ্ট বা নোডুলের শেপ এবং সাইজ বিশিষ্ট ডাক্টাইল আয়রন যদি তৈরি করতে পারো। And finally we'll say some mechanical properties. Okay, so প্রসেস কন্ট্রোলের মধ্যে যেগুলো আছে তার মধ্যে ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট এন্ড ইলেকট্রেশন, এই দুটো আমরা আগেই বলেছি, এই দুটো হলো একটা ইম্পর্টেন্ট প্যারামিটারস। So the more in process control, close iron control বলতে base chemistry আমরা মিন করছি, and more analysis and test are necessary. So বিভিন্ন স্টেজে আমাদের টেস্টের প্রয়োজন পড়ে, particularly OES করা দরকার, কম্পোজিশনটা চেক করার জন্য বিভিন্ন স্টেজে, and sometimes আমাদের মেটালোগ্রাফি করা দরকার to have observe the final shape of the nodule and the distribution and nodule count, এগুলো বের করার জন্য ফাইনালি কাস্টিং করার আগে nodule countটা চেক করা দরকার। So factor that must be controlled to avoid structural imperfection includes graphite shape and size. So তোমার ঠিকমতো গ্রাফাইট নোডুলটা তৈরি হয়েছে কিনা, নোডুলের শেপটা কোন গ্রেডের মধ্যে পড়েছে, নোডুলের সাইজগুলো কেমন হয়েছে, আদৌ কার্বাইড এখানে আছে কিনা, এবং ড্রস আমরা জানি যেহেতু ম্যাগনেসিয়াম দিচ্ছি, সো হাইলি ড্রস ফর্ম করে। সো এই ড্রস ফর্মেশনের টেন্ডেন্সিটা কিভাবে মিনিমাইজ করা যায়, ড্রসটাকে কি করে সরিয়ে ফেলা যায়, এই সমস্ত জিনিসগুলো আমাদের চেক করতে হবে। সো আমরা যদি এক এক করে দেখি, বেজ আয়রন কেমিস্ট্রি অ্যানালাইসিস, যেটা শুধু নট অনলি কেমিস্ট্রি, সামটাইমস আমরা মেকানিক্যাল প্রপার্টিও চেক করি। সো আমরা জানি যে ডাক্টাইল আয়রনটা একটা হাইপার ইলেকট্রিক অ্যালয়, তার মানে কার্বন ইকুইভ্যালেন্ট বা আমরা যেটা বলি টোটাল কার্বন যেটা আছে সেগুলো ডাইন সাইডে থাকে, কিন্তু আয়রনের অ্যানালাইসিস ডাইন সাইডে থাকে না। আয়রন অ্যানালাইসিস অলওয়েজ হাইপো সাইডে থাকে, এবং হাইপার তখনই হয় আফটার নোডুলাইজেশন এন্ড আফটার ইনোকুলেশন, কারণ আমরা নোডুলাইজেশন সময় ম্যাগনেসিয়াম দেই, ম্যাগনেসিয়ামের সাথে কিছু অ্যাডিশন থাকে, এট দ্য সেম টাইম ইনোকুলেশন দেওয়ার সময় ফেরোসিলিকন দেই। সো শুধু ফেরোসিলিকনটাই যদি কাউন্ট করি তাহলে আমাদের টোটাল কার্বন ইকুইভ্যালেন্ট ফর্মুলা ডান দিকে চলে যায়। So control over base iron chemistry is similar to the gray iron because it is a hypoelectric alloy. যেমন নোডুল কাউন্ট এবং ইনোকুলেশন বাদ দিই। সো গ্রে আয়রনের কেমিস্ট্রি যেভাবে কন্ট্রোল করা হয় ঠিক সেভাবে এখানে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু ম্যাগনেসিয়াম এবং ইনোকুলেশন করার পরে ফাইনালি যে কম্পোজিশনটা হলো সেটা চেক করার জন্য আমাদের অ্যানালাইসিস দরকার। সো স্পেকট্রোমিটার অ্যানালাইসিস আমার দরকার, এবং একটু মনে রাখতে হবে যে স্পেকট্রোমিটার অ্যানালাইসিস করার সময় অবশ্যই ইট শুড বি চিল কাস্ট। তার মানে আমি একটু আয়রন স্যাম্পল নিয়ে, বাথরুম থেকে একটু স্যাম্পল নিয়ে এটাকে ঢেলে ছোট্ট একটা স্যাম্পল ফর ওএস করব, ওই ছোট্ট স্যাম্পলটা যেটা নেব এটা অবশ্যই চিল কাস্ট হিসাবে করতে হবে, অর্থাৎ কুলিং রেট শুড বি ভেরি ফাস্ট,
এখানে যাতে কোনো রকম গ্রাফাইট ফর্ম না করে, কার্বনটা যেন একদম কম্বাইন্ড কার্বন হিসেবে থাকে, যার জন্য এই শেপটা মেটাল মোল্ডে কাজ করতে হয় এবং থিকনেস অ্যাজ ন্যারো অ্যাজ থিন অ্যাজ পসিবল, সো দ্যাট নো গ্রাফাইট ইজ ফাউন্ড। সো পুরো কম্পোজিশনটাই, যদিও এটা হাইপোসাইড বা হাইপার সাইড যে সাইডেই হোক না কেন, এটাকে কাস্ট করতে হবে চিল সাইডে, তাইলে পরে তুমি স্পেকট্রোমিটারে তুমি বেটার রেজাল্ট পাবা। যদি কোনো গ্রাফাইট থাকে তাহলে স্পেকট্রোমিটারে রেজাল্ট হয় না, এর রেজাল্ট দেখায়। সো এটা হলো ওইএসএফ বেলা গেল। আর মেকানিক্যাল প্রপার্টি চেক করার জন্য আমরা অলওয়েজ ওয়াই ব্লক কাস্ট করি, এটাকে সামটাইমস কিল ব্লকও বলে। সো দেখতে ওয়াই এর মতো বলে এটাকে ওয়াই ব্লক বলে। সো উপরে পার্টটা সাধারণত ফিগার হিসেবে কাজ করে, আর নিচের পার্টটা হলো তোমার অ্যাকচুয়াল কাস্টিং। সো এটা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক, এখান থেকে বিভিন্ন ডাইমেনশনে টেন্সার স্যাম্পল, হার্ডনেস, মেটালোগ্রাফি যেটা করতে চাও সেটা কেটে কেটে নিতে হয়। সো মেকানিক্যাল প্রপার্টি টেস্ট করার জন্য আমরা ওয়াই ব্লক বা কিল ব্লক টেস্ট করি, প্রিপেয়ার্ড ইন ড্রাই স্যান্ড মোল্ড। ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট আমরা জানি ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট কেন করি, এবং ফেভারিট নোডুল কাউন্ট এবং নোডুল শেপ যদি পেতে চাই তাহলে আমাদের দুইটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। একটা হলো নোডুল মানে ম্যাগনেসিয়াম অ্যাডিশন ট্রিটমেন্ট, আর একটা হলো ইনোকুলেশন ট্রিটমেন্ট। সো এই দুইটাই আমাদের পারফেক্টলি করতে হবে, যাতে করে গ্রাফাইটটা ঠিক মতো নিউক্লিয়েট করে এন্ড এট দ্য সেম টাইম নোডুল যেন ঠিক মতো হয়। এবং আরেকটা জিনিস জানি আমরা যে ম্যাগনেসিয়াম ইজ এ ভলাটাইল ম্যাটেরিয়াল, সো রেডিলি ভলাটাইল করতে থাকে। সো তার ম্যাগনেসিয়াম কিভাবে অ্যাডিশন করছি সেই প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট, গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে করে। এবং এর কারণেই আমাদের দেশে পার্টিকুলারলি, যেহেতু আমরা সফিস্টিকেশন খুব একটা অ্যাচিভ করতে পারিনি, পার্টিকুলারলি আমাদের দেশের নট সো ডেভেলপ ফাউন্ডারিজ, এবং যার কারণেই অকেশনাল মিসেস আর পসিবল, আমাদের দেশে অকেশনালটা মোর প্রোনাউন্সড হয়ে থাকে। সো একটা ভালো নোডুলার আয়রন তৈরি করা আমাদের দেশে ভেরি ডিফিকাল্ট এখন পর্যন্ত, আমাদের ফাউন্ডারিগুলো এখন পর্যন্ত প্রপারলি এটা করতে পারেনি। Many ironing treatments and methods have been used to successfully introduce magnesium, আমরা এটা দেখেছি, but all treatments ultimately depend করে তোমার ফাইনালি এই ম্যাটেরিয়ালের মধ্যে আয়রন অ্যানালাইসিস কেমন আছে, অ্যালয় কি দিয়েছো, মেকানিক্যাল ভ্যারিয়েবল কোনটা রিকোয়ার্ড, তার উপর বেস করে আলটিমেটলি এই ম্যাগনেসিয়াম ট্রিটমেন্টটা ইফেক্টিভনেস ডিসাইড করা যেতে পারে। ইনোকুলেশন আমরা জানি, উইদাউট ইনোকুলেশন ম্যাগনেসিয়াম যতই দাও কোনো লাভ হবে না। ইনোকুলেশন দেওয়ার মানেই হলো তোমার একটা সাফিসিয়েন্ট গ্রাফাইট নডুল তৈরি করা, ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট দিয়ে গ্রাফাইট নডুলটাকে গোল করা। কিন্তু গুড ইনোকুলেশন যদি না হয়, অথবা যদি হয় তাহলে পরে এই কার্বাইড ফরমেশনটা আর হয় না, যার কারণে ইনোকুলেশন ইজ ইম্পর্টেন্ট। নিউক্লিয়েশন ফেডিং আমরা পড়েছি, ফেডিং এটা হয়ে থাকে, যার কারণে অ্যাডিশন টেকনিক্স কখন অ্যাড করবো সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড নোডুলারিটি ভেরিফিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। তার মানে তুমি তাহলে এক নম্বর যেটা হচ্ছে বেজ অ্যালয় যেটা আছে সেটা তোমার টেস্টের প্রয়োজন পড়ে, আইদার ওএস করবা অথবা যদি মেকানিক্যাল প্রপার্টি করতে চাও সেটা করলা, তারপরে তুমি নোডুলারাইজেশন করলা এবং ইনোকুলেশন করলা। এবং এটা করার আগে, কাস্টিং এর আগে এক মুহূর্তে তোমার আরেকটা টেস্ট যেটা করার দরকার, তখন আর প্রপার্টি চেক করা হয় না, এটা চেক করা হয় মূলত গ্রাফাইট ঠিক মতো হয়েছে কিনা, অর্থাৎ নডুল ঠিক মতো হয়েছে কিনা। এবং এর জন্য মোস্ট কমন টেকনিক যেটা সেটা হলো মেটালোগ্রাফি স্যাম্পল তৈরি করা। এবং তোমার ফাউন্ডারির আশেপাশে যে ছোট্ট একটা রুমের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল রুম যেটা থাকে, সেই রুমের মধ্যে একটা মাইক্রোস্কোপ থাকবে, মেকানিক স্যাম্পল পলিশিং এর জন্য মেথড জিনিসপত্র থাকবে। ভেরি কুইকলি এচিং করার প্রয়োজন নেই, শুধু তুমি নডুল দেখবে। সো নডুল চেক করা এবং আমাদের যে স্ট্যান্ডার্ড নডুলের সাইজ এবং শেপ যেগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখা যে ঠিক মতো তোমার আছে কিনা। সফিস্টিকেটেড মেথড আছে, আল্ট্রাসাউন্ড তোমরা প্রেজেন্টেশনে দিয়েছো। আল্ট্রাসাউন্ড মেথডের মাধ্যমেও নোডুলারিটি চেক করার একটা ওয়ে আছে। কার্বাইড ফরমেশন, ইট ইজ নট রিকোয়ারমেন্ট, এটা আমরা চাই কার্বাইড যাতে কখনোই ফর্ম না করে, এবং প্রিভেন্ট করতে গেলে পরে আমাদের দুটো স্কিলই আমাদের আছে, সেটা হলো সাফিসিয়েন্ট কার্বন ইকুইভ্যালেন্ট থাকতে হবে এবং গ্রাফাইট নডুল যাতে অ্যাডিকুয়েটলি ফর্ম করে, যাতে করে কার্বাইড কোনো রকম ফর্ম করে না। এবং এর জন্য আমরা বলেছি যে একটা ম্যাক্সিমাম মিনিমাম একটা থিকনেস লাগে যে একটা সাফিসিয়েন্ট নডুল কাউন্ট করার জন্য। সো এখানে একটা টিপিক্যাল এক্সপেরিমেন্টাল ডেটা দেওয়া আছে। সো কার্বাইড ফ্রি এবং ভার্মিকুলার ফ্রি স্ট্রাকচার, ভার্মিকুলার স্ট্রাকচার আমরা একটু পরে দেখবো, টাইপ 3 নডুলের মতো। সো এখানে বলা হচ্ছে 0.5 ইঞ্চি ডায়ামিটারের একটা স্যাম্পলের মধ্যে মিনিমাম 465টা নডুল থাকতে হবে। যদি এর চেয়ে কম থাকে তাহলে পরে
কার্বাইডের স্ট্রাকচার পাওয়া যাবে, অথবা গ্রাফাইট যেটা ফর্ম করবে সেটা ভার্মিকুলার টাইপ ফর্ম করবে, পারফেক্টলি স্পেরিক্যাল ফর্ম করবে না। সো এই ধরনের কিছু এক্সপেরিমেন্টাল, তার মানে একটা মিনিমাম নোডুল কাউন্ট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ গুড কোয়ালিটি ডাকটাইল আয়রন। ড্রস ফর্ম করে আমরা বলেছি যে ম্যাগনেসিয়াম ডিসালফারাইজ হিসেবে কাজ করে, ডিঅক্সিডাইজ হিসেবে কাজ করে, যার ফলে অক্সিডাইজ হয় ভেরি ইজিলি। এবং অক্সিডাইজ বিভিন্ন ফর্মে হতে পারে, এটা সালফাইড ফর্মে হতে পারে, সিম্পলি অক্সাইড ফর্মে হতে পারে, অথবা সিলিকেট ফর্মে হতে পারে। এবং এটা অ্যাগ্রিভেট হলে হাই ম্যাগনেসিয়াম এডিশন, অবভিয়াসলি হাই পোরিং টেম্পারেচার। কেন হাই পোরিং টেম্পারেচার হলে অক্সাইড বেশি ফর্ম করে? এনি আইডিয়া? কথা বোঝা যাচ্ছে না। Okay, and then turbulence. Turbulence, obviously, জানি turbulence থাকলে পরে oxidation tendency বেড়ে যায়। So form of graphite nodules, আগে স্ট্রাকচারটা দেখি তারপরে কথা বলি। So these are the ductile বিভিন্ন পাঁচটা ফর্ম আছে। This is the most required structure, spheroidal nodules. And then this is called less perfectly type 2 nodules, but reasonably complex. So these two are the preferred shape. This is called vermicular. এটা অনেকটা গ্রে কাস্ট আয়রনের মতো, গ্রাফাইট ফ্লেকের মতো। গ্রাফাইট ফ্লেকের এজ গুলো যতটা শার্প পয়েন্টেড থাকে, এখানটা ততটা পয়েন্টেড না, এটা একটু রাউন্ডেড। সো বেসিক্যালি এই হলো তফাৎ। এটাকে বলে হলো ক্র্যাব ফর্ম নডুল, আর এটা হলো এক্সপ্লোডেড নডুল। সো কার্বন ইকুইভ্যালেন্ট যদি খুব বেশি হয়ে থাকে, হাইপার সাইডে অনেক বেশি হয়ে গেলে পরে, তাহলে গ্রাফাইট যেটা ফর্ম করে সেটা হলো এক্সপ্লোডেড গ্রাফাইট নডুল ফর্ম করে। সো আমাদের রিকোয়ারমেন্ট হলো যতটা পারা যায় এটা বাড়ানো, এবং এটা কিছুটা হইলে পরে অসুবিধা নাই, কিন্তু দিস থ্রি আর টোটালি আনএক্সেপ্টেবল। ওকে, আমরা ব্যাক যদি করি, তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে টাইপ 1 ইজ দ্য মোস্ট প্রেফার্ড ওয়ান, অবভিয়াসলি, অলদো some presence of type 2 will have detail effect. ধরে নেওয়া হয়, এক্সপেরিমেন্টালি ডিটারমিন করা যায় যে অ্যারাউন্ড 10% টাইপ 3 যদি হয়, তাহলে পরে মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেবল হয়। বাকি 90% থাকবে টাইপ 1 এবং টাইপ 2, মোস্টলি টাইপ 1, তাহলে পরে নোটিসেবল এফেক্ট ইন মেকানিক্যাল প্রপার্টি হবে না। কিন্তু এর চেয়ে বেশি, মানে 10% টাইপ 3 চেয়ে বেশি যদি নোডুল পাওয়া যায় টাইপ 3, তাহলে পরে property adversely affected her, and they should be totally undesirable. Minimum of 80% nodular graphite shapes 1 and 2 are required, generally considered necessary. তার মানে nodularity আমরা যখন কাউন্ট করব, nodularity ক্যালকুলেট করার সময় 80% হলো মিনিমাম। যদিও আমরা টাইপ 2 বেশি যদি হয়, তাহলে এটা 80% কমে যাবে। সো 1 and 2 মিলিয়ে 80%, এটা হলো মোটামুটি এভারেজ মিনিমাম ফর জেনারেল পারপাস ডাকটাইল আয়রন। যদি স্পেশাল পারপাস যদি হয়, ফর এক্সাম্পল সেফটি পার্ট যদি হয়, তাহলে 90% মিনিমাম। উইথ মোর দ্যান 20% ভার্মিকুলার ক্র্যাব এবং ফ্লেক গ্রাফাইট, এটা টোটালি রিজেক্টেড হবে। সো রেটিং বিলো 80% শুড বি রিজেক্টেড। এনি ব্যাচ উইথ কার্বাইডস, দ্যাট ইজ অলসো রিজেক্টেড। ঠিক আছে? অর রিক্লেম বাই হিট ট্রিটমেন্ট, যদি সম্ভব হয়। আমরা যদি মনে করো মাল্টিস্ট্যাটিক স্ট্রাকচার চাই অথবা পার্লারি চাই, তাইলে পরে হয়তো এই কার্বাইড গুলোকে ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ অর্ডিনারি কেসে এই যদি কার্বাইড থাকে এবং ভার্মিকুলার এবং ফ্লেক গ্রাফাইট যদি থাকে, তাহলে এগুলোকে রিজেক্ট করতে হবে। সো তাহলে পরে এই যে আমাদের ফর্ম যেগুলো আছে, ভেরিয়েবলস যদি কনসিডার করি, তাহলে পরে এই গ্রাফাইট শেপের জন্য আমরা দেখেছি পোরিং টেম্পারেচার একটা ইস্যু, কাস্টিং সেকশন সাইজ অবশ্যই ইস্যু, আমরা একটু পরে ডিটেল আলাপ করব। অ্যামাউন্ট অফ এফেক্টিভ ম্যাগনেসিয়াম অ্যাডিশন, সেটা একটা ইস্যু। পোস্ট ইনিকুলেশন, সেটা ইস্যু। অ্যান্ড ওভারঅল বেস কম্পোজিশন, সেটা একটা ইস্যু। কি করে এগুলোকে এগুলো এফেক্ট করে? লো পোরিং টেম্পারেচার ইজ এসেনশিয়াল, হেভি সেকশন সাইজ ইজ এসেনশিয়াল। যদি আমরা পোর আর গ্রাফাইট শেপ যদি আমরা পেতে চাই, অথবা আমরা উল্টা করে যদি বলি বেটার কোয়ালিটি ডাকটাইল আয়রন যদি পেতে চাই, পোরিং টেম্পারেচার শুড বি রিলেটিভলি হায়ার। হেভি সেকশন সাইজ হলে পরে এটা রিলেটিভলি ব্যাড হবে। ইনসাফিসিয়েন্ট ম্যাগনেসিয়াম অ্যাডিশন, অবভিয়াসলি এটা বলার কিছু নেই। ল্যাক অফ ইনিকুলেশন, এগেইন লো কার্বন ইকুইভ্যালেন্ট হলে পরে এটা হবে না। ভেরি হাই কার্বন ইকুইভ্যালেন্ট, এটাও অলসো নট গুড ফর গুড ডাকটাইল আয়রন প্রোডাকশন, যেহেতু
আমরা বলেছি এটা এক্সপ্লোরেটরি ফর্ম করে। সো একটা বেটার কোয়ালিটি ডাকটাইল আয়রন যদি পেতে চাই তাহলে পোরিং টেম্পারেচার শুড বি হায়ার, সেকশন সাইজ রিলেটিভলি থিনার হতে হবে, ম্যাগনেসিয়াম এডিশন এবং ইনগুলেশন অ্যাডিকুয়েট হতে হবে, কার্বন ইকুইভ্যালেন্ট জাস্ট হাইপারসারিয়া থাকতে হবে এবং ভেরি হাই যাতে না হয় সেটা ব্যবস্থা করতে হবে। নোডুলারিটি ক্যালকুলেশনের একটা মেথড আছে, তোমাদের একটু জেনে নেওয়া ভালো। এটা as per JIS 5502, JIS হলো জাপান স্ট্যান্ডার্ড। সো 5502 স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে নোডুলারিটি কাউন্ট করতে হয়, ক্যালকুলেট করতে হয়, সেটা একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। প্রথমে একটা ম্যাক্রোস্ট্রাকচার নিতে হবে, ইউজুয়ালি 5-6টা ম্যাক্রোস্ট্রাকচারের স্ন্যাপ নিতে হয় এবং তার 5-6টা ডেটা নিয়ে তারপরে এভারেজ করতে হয়। ওকে, মাইক্রোস্ট্রাকচার যেটা নিবা ইট মাস্ট বি 100 ম্যাগনিফিকেশন। সো 100 ম্যাগনিফিকেশনে তুমি একটা মাইক্রোস্ট্রাকচার নিলে, নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে এই কোনাকুনি একটা লাইন ড্র করতে হবে এবং কোনাকুনি লাইন ড্র করার পরে এর ওই পাশে 2 মিলিমিটার এবং এই পাশে 2 মিলিমিটার, সো দুইটা লাইন ড্র করতে হবে। ঠিক আছে, সো সেন্টার লাইন থেকে 2 মিলিমিটার ডিস্টেন্সে উপরে এবং নিচে দুইটা লাইন করতে হবে এবং সিমিলারলি এই সাইডেও একইভাবে করতে হবে। ঠিক আছে, এবং এটা করার পরে তাহলে পরে এই যে 4 মিলিমিটার ডিস্টেন্সের একটা জোন তৈরি হলো, এবং তার মানে এই আউটসাইড এবং এই আউটসাইড লাইনের মাঝখানে যে গ্যাপটা হলো, এরিয়াটা হলো, সেই এরিয়ার মধ্যে কয়টা নোডল কি ফর্মে নোডল আছে সেটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, এবং তুমি যদি আরো প্রিসাইজ করতে চাও, ফর এক্সাম্পল এই নোডলসটা এটা বাইরে চলে গেছে কিছু, ভিতরে অল্প আছে, ভিতরে কিছু আছে, সো এটাকে তুমি 50% বা 60%, 0.6 into 1, সো এটা 0.6, এটা 1, এভাবে কনসিডার করতে পারো। সো ফর এক্সাম্পল এটা শেপ যদি ধরি এটা টাইপ 1, এটা শেপ যদি ধরি এটা টাইপ 3, এটসেট্রা। সো বিভিন্ন টাইপে তুমি হিসাব করবা, টালি করে তাহলে এই সাইডে এই এরিয়াতে এবং এই এরিয়াতে এই জায়গাটা যেহেতু দুই সাইডে কমন, সুতরাং যে কোনো একবার নিতে হবে, আইদার এইটা ক্যালকুলেটের সময় অথবা এইটা ক্যালকুলেটের সময়, অন্যটার সময় এটা ধরতে হবে না। সো ওভারঅল তুমি টোটাল ক্যালকুলেট করবা N1 N2 এটসেট্রা, তোমার 5 ধরনের শেপ আছে, প্রতি শেপের জন্য কয়টা করে তুমি নোডল পেলা সেগুলো ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করার পরে দেন ইউ পুট দিস ইন দ্য ফর্মুলা। সো N1 যেটা পারফেক্টলি রাউন্ড সেটাকে গুণ করতে হবে 1 দিয়ে, তারপরে যেটা আছে টাইপ 2 যেটা আছে সেটার কয়টা আছে সেটাকে 0.9 দিয়ে, টাইপ 3 কে 0.7 দিয়ে, এইভাবে চলতে থাকবে। এবং যেটা একদম শেষের দিকে আছে সেটাকে 0 দিয়ে গুণ করতে হবে, তারপরে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ নোডুলস দিয়ে, মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। সো দিস ইজ দ্য নোডুলারিটি। তার মানে তোমার নোডুলার আয়রন বা ডাকটাইল আয়রনটার নোডুলারিটি কত সেটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যেতে পারে। এবং নরমালি অ্যাকসেপ্টেবল রেঞ্জ অবশ্যই আমরা বলছি যে 80% হলো 1-2 মিলিয়ে, সাধারণত 90% এর উপরে যদি হয় তাহলে আমরা কনসিডার করি যে এটা একটা ভালো ডাকটাইল আয়রন হয়েছে। তোমার বিভিন্ন স্ট্যান্ডার্ডে অথবা পার্টি যখন তোমাকে রিকোয়ারমেন্ট দেয়, চাহিদা দেয়, সেখানে উল্লেখ করে দেয় যে নোডুলারিটি এত % হইতে হবে, অথবা স্ট্যান্ডার্ড মিলাও যদি স্ট্যান্ডার্ডের মধ্যে উল্লেখ করা থাকে নোডুলারিটি শুড বি at least 85% or at least 90% and so on. সাইজের উপরে ডিপেন্ড করে নোডুলকে সামটাইমস ক্লাসিফাই করা যেতে পারে। সো এটা 25 থেকে 50 হলো 3, 12 থেকে 25 হলো 4, এটসেট্রা এটসেট্রা। ওকে, এখানে কয়েকটা সাইজের কথা দেখানো হয়েছে। টেস্ট এন্ড কোয়ালিটি কন্ট্রোল বিভিন্ন ভাবে হতে পারে। ম্যাট্রিক্সের যদি আমরা কন্ট্রোল করি তাহলে অ্যাসকাস্ট এবং হিট ট্রিটমেন্ট করে আমরা জানি ডাকটাইল আয়রন সেভারাল কম্বিনেশনে মেকানিক্যাল প্রপার্টি অ্যাচিভ করতে পারি। এবং যেহেতু গ্রেডগুলো সাধারণত আমরা দেখেছি টেনসাইল স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ এবং হার্ডনেসের উপর ডিপেন্ড করে, সো মেকানিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করে যেহেতু গ্রেড করা হয়, সো অবভিয়াসলি তোমার টেনসাইল বার টেস্ট করতে হবে। তার মানে ফাইনাল কাস্টিং এর আগে কুপন টেস্ট করতে হয়, সেই কুপন টেস্টের মাধ্যমে রেজাল্টগুলোকে ডিটারমিন করা হয়। মেটা অ্যানালাইসিস এসেনশিয়াল। ফাইনাল অ্যানালাইসিস যদি চেক করতে চাও তাহলে অ্যানালাইসিস করতে হবে, and spectrometer analysis obviously the method আমাদের আগেকার দিনে যে সমস্ত ওয়েট মেথড করতে হয় সেটা obviously not wanted because it will take long time. So spectrometer analysis is essential.
for adequate quality control. Magnesium analysis, second best control. যদি মিনিমাম লেভেলে ম্যাগনেসিয়াম না থাকে তাহলে পরে আমরা বলেছি যে এটা তোমার নোডুল ঠিকমতো হবে না। মনিটরিং ডিলিটেড ট্র্যাম্প এলিমেন্ট যেটা, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। ট্র্যাম্প এলিমেন্ট থাকি বলে ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট ঠিকমতো হয় না, সেটা আমরা দেখেছি। আর ফাইনালি মেকানিক্যাল প্রপার্টি ডিটারমিন করার জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা গত প্রেজেন্টেশনে দেখেছি। স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস ইজ এসেনশিয়াল। সো মাঝে মাঝে কাস্টমাররাই চায় স্ট্যাটিস্টিক্যাল ডাটা প্রোভাইড করার জন্য। সো এইটাও মাঝে মাঝে করা যায়। সো এটা গেল আমাদের বেস অ্যানালাইসিস কন্ট্রোল, জেনারেল মেটালজিক্যাল কন্ট্রোল। ফাউন্ডারি কন্ট্রোলের মধ্যে মোল্ডিং প্র্যাকটিস যদি ধরি, এনি মেথড ইউজ করা যায়, গ্রিন স্যান্ডও করা যায়, ড্রাই স্যান্ডও করা যায়। সাধারণত গ্রিন স্যান্ডটাই বেশি ইউজ করা হয়। মোল্ডিং মিডিয়া সিমিলার টু গ্রে আয়রন কাস্টিং, নাথিং ফ্যান্সি। শুধু একটাই জিনিস খেয়াল করতে হবে, যেহেতু উই আর ডিলিং উইথ ম্যাগনেসিয়াম, সো কি বলে এটাকে, ময়েশ্চার কন্ট্রোল শুড বি প্রিসাইজ, ময়েশ্চার অ্যাজ লো অ্যাজ পসিবল থাকতে হবে যাতে করে ম্যাগনেসিয়াম অক্সিডেশন না হয়। ওকে, শ্রিঙ্কেজ যেহেতু আমাদের এখানে একটা ইস্যু, কখন স্টেরয়েড তৈরি হবে তার উপর ডিপেন্ড করছে। সেই জন্য মোল্ড ডিফর্মেশন এন্ড ডাইলেশন বা সেটা হয়ে থাকে, যার কারণে মোল্ডের অ্যাডিকুয়েট স্ট্রেংথ এন্ড হার্ডনেস থাকতে হবে, সেটা চেক করা দরকার। ম্যাগনেসিয়াম ইনক্রিজেস সারফেস টেনশন অফ দ্য লিকুইড আয়রন। তো এতে করলে সুবিধা অসুবিধা কি আছে? অসুবিধা নাই, সুবিধা যেটা, অসুবিধা বেশি আসলে যদি থিন সেকশন হয় তাহলে লিকুইড মেটাল ভিতরে ঢুকবে না বিকজ অফ বেটার হায়ার সারফেস টেনশন। কিন্তু আরেকটা বড় সুবিধা যেটা হয় অর্ডিনারি কাস্টিং এর বেলায়, সেটা হলো সারফেস টেনশন বেশি হওয়ার কারণে গ্রেনস স্যান্ড গ্রেনের ভিতর দিয়ে লিকুইড ঢুকে যাবে না, যার ফলে সারফেস ফিনিশটা বেটার হয়। সো মেটাল পেনিট্রেশন ডিফেক্টস আর মিনিমাইজড। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ বিকজ অফ দ্য ম্যাগনেসিয়াম। Pouring practice, usually high pouring temperature use করা হয়, produce less dross, sulfide and silicate dross. High pouring temperature, oxide গুলো ভেঙে যায়, so dross formation কমে যায়. Ductile iron should be poured as fast as possible with minimum turbulence. যার কারণে যাতে করে pouring temperature-টা relatively higher থাকে. Getting practice, যেহেতু টার্বুলেন্স একটা ইস্যু, সুতরাং বটম গেটিং লিস্ট প্রেফারেবল, সরি হায়ার প্রেফারেবল। সাইড গেটিং যদি বটম কোরিং না করতে পারো, সাইড কোরিংটা চলে। আনপ্রেসারের সিস্টেম শুড বি প্রেফার্ড। ইনক্রিজিং নাম্বার অফ গেটস টু রিডিউস মেটাল ফ্লো, সো ভেলোসিটি কমানোর জন্য নাম্বার অফ গেট বাড়ানো যেতে পারে। টিপিক্যাল ফর্মুলা গেটিং ডিজাইন ক্যালকুলেশন করার সময় এটা ইউজ করা যেতে পারে। আর সিরামিক ফোম ফিল্টার ইজ এসেনশিয়াল, যাতে করে অক্সাইডস এবং আদার ড্রস গুলো মোল্ডে ঢুকতে না পারে। সো এই বেসড অন দিস ফর্মুলা এই ধরনের কিছু এরিয়া গ্রাফ অ্যাভেলেবল আছে বিভিন্ন টেক্সট বইয়ে, যেটা ইউজ করা যেতে পারে টু ডিটারমিন দ্য পোরিং টাইম এন্ড ডিটারমিন দ্য চোক এরিয়া। ফিডিং প্র্যাকটিস, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু বিকজ আমরা বলেছি যে কখন ফিডিং লাগে সেটা বোঝা ডিফিকাল্ট। So different feeding mechanism এখানে apply করা হয়, applies compared to gray iron. So freezing does not occur from surface to center, এটা আরেকটা ইস্যু। যেহেতু it is a wide massy zone আছে, very wide massy zone থাকার কারণে ফিডিং আমরা জানি সলিউশন আমরা পড়েছি, একটা হলো ন্যারো ফ্রিজিং এর জ্বালার জন্য স্কিন ফ্রিজিং হয়, সো সাইড থেকে সলিউশন যেতে থাকে। কিন্তু মাসি জোন যদি থাকে তাহলে পরে সব দিকে একসাথে হয়ে যায়, যার কারণে ফ্রিজিং সারফেস থেকে না হওয়ার কারণে ফিডার ইউজ করাটা এখানে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। Shrinkage is dispersed because of that massy zone. So depend on metal composition, কোথায় থাকবে তার উপর ডিপেন্ড করে কত ডিগ্রি shrinkage হবে। এবং মোল্ড নিডস টু বি স্টেবল, নট ডাইলেটিং, সেটা আমরা গত ইয়েতে বলেছি। সো ফিডিং যাতে বেশি না লাগে, যার জন্য এই ডাইলেট যাতে মোল্ড না হয় সেটার ব্যবস্থা যাতে থাকে। ডেভেলপমেন্ট অফ ইউটিলিটি কার্বাইড ভার্মিকুলার গ্রাফাইট, এটা যদি থাকে তাহলে ফিডিং আরো বেশি লাগে, বিকজ এটা যেহেতু সলিড কার্বাইড ফর্ম করছে, এদের ফিডিং ম্যাক্সিমাম। গ্রাফাইট ফর্ম করলে পরে এক্সপ্যান্ড হতে হয়, যার জন্য ফিডিং কম হতে পারে। সো যার কারণে ফিডিং ইন ডাক্টাইল আয়রন ইজ ডিফিকাল্ট এন্ড নট ওয়েল এস্টাবলিশড। হিট ট্রিটমেন্ট মূলত করা হয় মেকানিক্যাল প্রপার্টি ডেভেলপ করার জন্য, বিকজ এর স্ট্রাকচার, যেহেতু আমরা কার্বনটাকে এলিমিনেট করে ফেলেছি ফ্রম স্ট্রাকচার বাই মেকিং ইট রাউন্ড, সো ম্যাট্রিক্স স্ট্রাকচারটা এখানে প্রপার্টিকে কন্ট্রোল করে, এন্ড ম্যাট্রিক্স ক্যান বি কন্ট্রোল জাস্ট লাইক স্টিল। সো মেটাল অ্যানালাইসিস যেটা আছে তার উপর বেস করে
either by iron addition, foundry process control to form perlite, ferrite, etc. And then finally ম্যাট্রিক্সটাকে হিট ট্রিটমেন্ট করে আমরা চেঞ্জ করতে পারি। সো বিভিন্ন ভ্যারাইটি দিয়ে আমরা ম্যাট্রিক্স পেতে পারি, অল ফেরাইট, ফেরাইট পারলাইট, অল পারলাইট, পারলাইট, মার্টেসাইট, টেম্পার্ড মার্টেসাইট, বেনাইট এক্সেট্রা। সো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আমরা পেতে পারি অ্যান্ড বিভিন্ন টাইপের মেকানিক্যাল প্রপার্টি আমরা পেতে পারি। হিট ট্রিটমেন্ট অফ দ্য কাস্টিং উইল এলিমিনেট কার্বাইড ইন ফিক্সড সেকশন। যদি কার্বাইড ফর্ম করে সেটাকে আমরা অন্য শেপে নিয়ে যেতে পারি। প্রডিউস মোর কনসিস্টেন্ট ম্যাট্রিক স্ট্রাকচার and mechanical property improve করা হয়। এখানে কিছু কমন হিট ট্রিটমেন্ট প্রসেস, স্ট্রেস রিলিভিং আছে, নরমালাইজিং টু প্রডিউস পারলাইট, কার্বাইড ব্রেকডাউন করে এটাকে রাউন্ড করে দেওয়া, সেটা করা যেতে পারে। আমরা এটা বাই দ্য ওয়ে, তোমরা কি হিট ট্রিটমেন্ট পড়েছো সোফার? 443 কি পড়েছো? MMA 443? না স্যার, হিট ট্রিটমেন্ট নেক্সট সেমেস্টার। আচ্ছা আচ্ছা, ওকে, ওখানে ডিটেইল পড়বে। তাহলে এই কার্বাইড ব্রেকডাউন কিভাবে করে, অ্যানিলিং টু প্রডিউস ফেরাইট ম্যাট্রিক্স, হার্ডেনিং এন্ড টেম্পারিং, এই সব ট্রিটমেন্ট গুলো। ওকে, হার্ডেনিং এন্ড টেম্পারিং হলো ফার্স্ট কুলিং করে মার্টেসে ডেভেলপ করা। আমরা একটু পরে স্লাইডগুলোতে টাচ করব। অস-টেম্পার্ড ডাকটাইল আয়রন, দিস ইজ এ ইম্পর্টেন্ট ভ্যারাইটি অফ ডাকটাইল আয়রন। অস-টেম্পার্ড দুইটা শব্দ মিলে অস্টেনাইট টেম্পারিং, ঠিক আছে? সো আমরা টেম্পারিং মানে কি? টেম্পারিংটা হলো আমরা যখন অস্টেনাইট ফর্ম করি, অস্টেনাইট ফর্ম হাই টেম্পারেচার অস্টেনাইট থাকে, মানে ফেজ ডায়াগ্রামটা ভিজুয়ালাইজ করা, অস্টেনাইটের উপরে তারপরে ইউটেক্টয়েড লাইনে অস্টেনাইট ট্রান্সফার হয় টু পারলাইট, ঠিক আছে? সো নরমাল কোয়েন্স করলে পরে পানিতে চুবাই দিলে পরে অস্টেনাইট ফেরাইট পারলাইট হতে পারে না, অস্টেনাইট তাহলে মার্টেসাইট ফর্ম করে। সো মার্টেসাইটটাকে আমরা টেম্পারিং করে এটা বিভিন্ন ফর্মে নিয়ে যাই, কার্বাইড গুলোকে বিভিন্ন শেপে নিয়ে যাই, মার্টেসাইট গুলোকে একটু বিভিন্ন শেপে নিয়ে যাই। সো এটা হলো নরমাল হার্ডেনিং প্রসেস। আর অস-টেম্পার্ড যেটা হলো অস্টেনাইটকে টেম্পার করব উইদাউট ফর্মিং মার্টেসাইট, ঠিক আছে? ইট ইজ অ্যান আইসোথার্মাল ট্রিটমেন্ট এবং এটা করলে পরে যেটা হয়, অস্টেনাইটটা ফেরাইট পারলাইট হয় না, অস্টেনাইটটা মার্টেসাইট হয় না, অস্টেনাইটটা আরেকটা শেপে ফর্ম করে যেটাকে বলে বেনাইট। বেনাইটটা দেখতে অনেকটা পারলাইটের মতো, বাট ভেরি ফাইন ফেরাইট পারলাইট ধরে নিতে পারো ফর দ্য টাইম বিং। সো এটা করলে পরে প্রপার্টি অনেক ডেভেলপ করে। সো it can double the strength of ductile iron while retaining good ductility and toughness. Wear property, fatigue property, excellent. Sorry. So that ODI is comparable with wrought steel. So very good ductility is available. এখানে খেয়াল করো, S-cast ductile iron tensile strength হলো 475. আমরা অর্ডিনারি রড মাইল স্টিল রড, ফর এক্সাম্পল মাইল স্টিল রডের 500 গ্রেডের রডের কথা যদি চিন্তা করি, তাদের স্ট্রেংথ হলো টেনসাইল স্ট্রেংথ অ্যাবাউট 650 বা এই ধরনের। সো ডাকটাইল আয়রন, ইট ইজ এ কাস্ট আয়রন, কিন্তু 475। অস-টেম্পারিং করলে পরে এটা 1465। তার মানে রডের যা স্ট্রেংথ তার কমপক্ষে 2.5 গুণের কাছাকাছি প্রপার্টি ক্যান বি অ্যাচিভ। ইলংগেশন 1% হয়ে যায়। তুমি যদি আরেকটু কম করতে চাও তাহলে এটা 1100, অলমোস্ট ডাবল অফ রড আয়রন স্ট্রেংথ, এবং এটা স্ট্রেংথও কম্পারেবল। রড আয়রন রডের মধ্যে স্ট্রেংথ সাধারণত 8, 10, 12 এরকম থাকে, সো এটা 9 কাছাকাছি। সো উই হ্যাভ এ ভেরি গুড স্ট্রেংথ অ্যান্ড ডাক্টিলিটি ফর দিস টাইপ অফ অস-টেম্পার্ড ডাকটাইল আয়রন। Application of os-tempered ductile iron includes replacement of forced steel component in agricultural, mining, automotive, general engineering industry. So এটা একটা desired or preferred একটা cast iron structure. কিভাবে তৈরি করে একটু হাইলাইট করি। সো এই ধরনের ছবি কি তোমরা কোথাও দেখেছো? কুলিং কার্ভ তোমাদের কথাগুলো ভেঙে যাচ্ছে। এনিওয়ে, ঠিক আছে, আমি যতটা পারি এক্সপ্লেইন করার চেষ্টা করি। হিট ট্রিটমেন্টের প্রথম কথা হলো অ্যালয়টাকে রুম টেম্পারেচার থেকে হিট করতে হয় একটা সার্টেন টেম্পারেচার। এই টেম্পারেচার হিট করলে পরে টু মেক ইট অস্টেনাইট, ইনিশিয়ালি স্ট্রাকচারের মধ্যে থাকবে আইদার ফেরাইট পারলাইট, এই ধরনের স্ট্রাকচার থাকবে। সো আমরা এটা হিট ট্রিটমেন্ট করতেছি ডাকটাইল আয়রনকে।
সো ডাক্ট আয়রনের মধ্যে যদি মনে করো এটা ফেরাট প্যালেট স্ট্রাকচার থাকে অথবা পারলাইটিক হয়, যাই হোক না কেন, পারলাইটিক স্ট্রাকচার ম্যাট্রিক্সের মধ্যে আর তার সাথে নোডুলগুলো আছে। সো আমরা এটাকে হিট করলাম, হিট করে 900 অথবা 850 এরকম কাছাকাছি টেম্পারেচার নিয়ে গেলাম। সো ইউটেক্টয়েড টেম্পারেচারের উপর নিয়ে গেলাম, নিয়ে গেলে পরে ফেরাট প্যালেট যে স্ট্রাকচার যেটা আছে সব ট্রান্সফার হয়ে অস্টেনাইট হয়ে গেল। সো এই জায়গাটার মধ্যে এই জায়গাটা পুরোটা অস্টেনাইট। তো সাধারণত 1 ঘন্টা 1.5 ঘন্টা পরিমাণ 1 to 1.5 হিট করলাম। হিট করলে পরে ফুল স্ট্রাকচার ইজ অস্টেনাইট। কার্বাইড যেটা আছে, সরি নুডুল যেটা আছে সেটার মধ্যে কোনো এফেক্ট নাই। সো এটা অলরেডি স্টেবল স্ট্রাকচার, ইট উইল নট চেঞ্জ। সো কিন্তু ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে ফেরাইট প্যালেট ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে নিয়ে অস্টেনাইট হয়ে গেল। এখন যেটা করা হয়, এটাকে র্যাপিডলি কোয়েঞ্চ করা হয়, কুল করা হয় একটা সার্টেন টেম্পারেচার, 400 এর কাছাকাছি টেম্পারেচার, ঠিক আছে। মার্টিসাইড ফর্ম করে আরো নিচে কোনো টেম্পারেচারে। সো আমি পানিতে চুবিয়ে দিচ্ছি কিন্তু মার্টিসাইড ফর্ম করছি না। আমি মার্টিসাইড ফর্ম করার আগেই কোনো একটা টেম্পারেচারে এটাকে আমি একটা লম্বা সময় ধরে রাখি। লম্বা সময় বলতে মিন করছি 2 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি কোনো একটা সময়। এখানে এই নিচেরটা যেমন 2.5 ঘন্টা বলা হচ্ছে, সো এটা কুড বি 2 আওয়ার্স এটসেট্রা। তাহলে প্রথম কাজ হলো অস্টেনাইট ফর্ম করা, দিস ইজ কল্ড অস্টেনাইজিং। টু কমপ্লিট অস্টেনাইট ফর্ম করা, এবং তারপরে এটাকে আমরা কোয়েঞ্চ করলাম। সেকেন্ড টাইম হলো কোয়েঞ্চ করা। কোয়েঞ্চ করালাম মার্টিসাইড ফর্মেশনের আগেই কোন একটা টেম্পারেচারে। সো এই টেম্পারেচার আমরা ধরে রাখলাম। টেম্পারেচার ধরে রাখলে পরে কি হচ্ছে, এই অস্টেনাইট যেটা ফর্ম করেছে সেই অস্টেনাইট টেম্পারিং শুরু হয়। দিস ইজ কল্ড অস্টেম্পারিং, ঠিক আছে। সো এই টেম্পারিং অস্টেনাইট টেম্পারিং হয়ে নিয়ে এখানে যে স্ট্রাকচার ফর্ম করবে সেটা হলো বেনাইট স্ট্রাকচার, ঠিক আছে। যত উপরে ফর্ম করবা ইট উইল বি কোর্সার বেনাইট, তার মানে পারলাইটের কাছাকাছি স্ট্রাকচার হবে। যত নিচে টেম্পারেচারে করবা ইট উইল বি ফাইন বেনাইট, প্রপার্টি তত বেটার হবে। সো এই লাইনটা যত উপরে থাকবে তত হার্ডনেস কম হবে, স্ট্রেংথ কম হবে। এই লাইনটা যত নিচে থাকবে তত স্ট্রেংথ বেশি হবে, হার্ডনেস বেশি হবে, ডাক্টিলিটি কম হবে। এখানে একটা ভ্যালু দেখে বোঝা যাচ্ছে। এটা যদি 400 তে করি তাহলে 260 থেকে 320 গ্রিনেল হার্ডনেস হয়, আর 230 করলে পরে এটা 400 থেকে 500 গ্রিনেল হয়। সো ভেরি হাই হার্ডনেস এন্ড স্ট্রেংথ পাওয়া যাবে। সো দিস ইজ দ্য মোস্ট অফেন অ্যাকমপ্লিশড ইন সল্ট বাথ। তার মানে এই অস্টেনাইট টেম্পারিং করার জন্য একটা সল্ট বাথ থাকে। হিট ট্রিটমেন্ট করার জন্য আমরা নরমালি কি করি, ফার্নেসের ভিতরে ঢুকিয়ে দিয়ে হিট করতে পারি, তাহলে একটা হতে পারে। আরেকটা হলো যেহেতু এখানে ম্যাগনেসিয়াম আছে, অর্ডিনারি ফার্নেসে ওপেন অ্যাটমসফিয়ারে এটা হিট ট্রিটমেন্ট করা যায় না, কারণ করলে পরে তাহলে পরে ম্যাগনেসিয়াম অক্সিডেশন হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য যেটা করা হয় সল্ট বাথ থাকে। সল্ট বাথ মানে বিভিন্ন ধরনের সল্ট, এটাকে লিকুইফাই করা থাকে। এবং এই আমরা যদি মনে করি লেটস সে এটা কত টেম্পারেচার ছিল 930, সো সল্ট বাথটা 930 এ মেইনটেইন করা হয় এবং এখানে চুবিয়ে দেওয়া হয়। সো পুরো লিকুইডটা সল্টটা 930 এ আছে, লিকুইড সল্ট, এবং এখানে চুবিয়ে দিলে পরে পুরো স্ট্রাকচারটা 930 এর স্ট্রাকচার কিছুক্ষণ পরেই 930 টেম্পারেচার অ্যাটেন্ড করবে। এবং যেহেতু সল্ট বাথের নিচে আছে, সো এটার অক্সিডেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এটার মধ্যে আমি এই ট্রিটমেন্টটা করলাম, এই ট্রিটমেন্টটা করলাম। যখন এই ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে আরেকটা সল্ট বাথ অলরেডি রেডি এট দ্য গিভেন টেম্পারেচার। অস্টেম্পারিং করার জন্য যে টেম্পারেচার লেটস সে 230 যদি হয়, সো আরেকটা সল্ট বাথ 230 এর রেডি আছে। সো ওইটা ওখান থেকে তুলে সাথে সাথে এটার মধ্যে চুবিয়ে দেওয়া হয়। চুবিয়ে দিলে কি হবে, ওইটা টেম্পারেচার উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম 230 অ্যাটেন্ড করবে। সো এই ধরনের হিট ট্রিটমেন্ট করা হয় যাতে করে অক্সিডেশনের কোনো সম্ভাবনা না থাকে। এবং এটা করার পরে রিকোয়ার্ড টাইম যখন হয়ে যাবে তারপরে এটাকে বাইর করে অ্যাটমসফিয়ারে রেখে নরমালি কুল করা হয়, ঠিক আছে। সো দিস ইজ কল্ড অস্টেম্পারিং হিট ট্রিটমেন্ট। অস্টেনাইটকে টেম্পারিং করা হচ্ছে। এখন একটু এখানে ছোট্ট একটা কথা বলা আছে, মিস দ্য পারলাইট নোজ অন টিটিটি ডায়াগ্রাম। টিটিটি ডায়াগ্রাম কাকে বলে, এটা একটু জাস্ট আমার এই ইটা মাউসটা বোঝার চেষ্টা করো। এই টিটিটি ডায়াগ্রামটা দেখতে অনেকটা সির মতো। এটা একটা হরাইজন্টাল লাইন আছে। এটা আমরা ফেস ডায়াগ্রামে পড়েছি। ও ফাইন, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই টিটিটি ডায়াগ্রামে যে এই সির যে নোজ যেটা আছে, সেই নোজটা যদি আমি ক্রস করি কোনো কুলিং কার্ভে, তাহলে পরে ফেরাইট প্যালেট স্ট্রাকচার ফর্ম করে। সো আমার প্রথম কাজ হলো এই যে কুলিং রেটটা ফাস্ট হতে হবে যাতে করে নোজ ক্রস না করে। সো এই জিনিসটা একটু খেয়াল করুন, এটার ইম্পর্টেন্ট ইস্যু।
এখন এই লোয়ার অক্সিডেটিভ টেম্পারেচার যদি দেই তাহলে পরে কি হয়, আমরা বলছি প্রপার্টি বেটার হয়, হায়ার স্ট্রেংথ, হায়ার হার্ডনেস, হায়ার ওয়ার রেজিস্ট্যান্স, হায়ার টেম্পারেচার হলে পরে এটা উল্টাটা হবে। আর হেভিয়ার সেকশন যদি হয়, হেভিয়ার সেকশনে যদি প্রপার অস্টেম্পারিং হয়, আমরা জানি হেভিয়ার সেকশন হলে পরে এই নোজটা মানে অ্যাডিকুয়েট কুলিং রেট অ্যাটেন্ড করা টু ওভারকাম দ্য নোজের আগেই যদি কুলিং রেট কুলিং কাপ ক্রস করে যায়, সেটা করার জন্য হেভিয়ার সেকশনে ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য হেভিয়ার সেকশনের যেটা করতে হয়, সি কাপটাকে ডান দিকে সরিয়ে ফেলা যতটা পারা যায়, যাতে করে নর্মাল কুলিং রেটে এই নোজটা যাতে আমরা স্কেপ করতে পারি। এবং এই হেভিয়ার সেকশনের জন্য যার জন্য যেটা করা হয়, এটাকে হেভিলি অ্যালোয়িং করা হয়, কপার, নিকেল, মোলিবডেনাম এগুলো অ্যাড করা হয় ম্যাট্রিক্সের মধ্যে, যাতে করে নোজটা ডান দিকে সরে যায় এবং অস্টেম্পারিং যাতে ঠিক মতো করা যায়। সো ওকে, ইউ নো বেটার। অ্যাডিকুয়েট একটা প্রপার্টি বিভিন্ন গ্রেডের জন্য এখানে দেখানো হয়েছে। সো ইএন মানে হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। সো বিভিন্ন রেঞ্জের আমরা প্রপার্টি অ্যাচিভ করতে পারি। এসটিএম গ্রেডেরও কিছু আছে, এসটিএম গ্রেড 1 2 3 4 5 এক্সেট্রা, এবং তার জন্য স্ট্রেন্থ ভ্যালু আছে। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রপার্টি টেনসাইল ডায়াগ্রাম যদি দেখি, স্টিল লেভেলে আমরা জানি আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট এক্সেট্রা আছে, কিন্তু যেহেতু কাস্ট আয়রন ইজ এ কাস্ট আয়রন, ইট ইজ এ ব্রিটেল ম্যাটেরিয়াল, সো এর কোনো ইল পয়েন্ট নাই। সো গ্রে আয়রন এরকম, ফেরাইটিক এরকম, পারলাইটিক এরকম, সো অবভিয়াসলি এই ধরনের জিনিসই থাকবে। সো এটা ইজি টু আন্ডারস্টুড। আর বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্রপার্টি যদি কম্পেয়ার করি, সো দিস ইজ দ্য অ্যাসকাস স্ট্রাকচার। তারপরে ডাকটাইল আয়রন অ্যাসকাস কন্ডিশনে যদি আমরা পাই, ফুললি ফেরিটিক স্ট্রাকচার যদি হয়, তাহলে তার প্রপার্টি 60 40 18, তার মানে 60 টেনসাইল স্ট্রেংথ, কেএসআই, এগুলো সবই কেএসআই, কেএসআই আছে এখানে, 40 ইল স্ট্রেংথ এবং 18 ইলাংগেশন। ফেরাইট বাই পারলাইট স্ট্রাকচার, পারলাইট বেশি, ফেরাইট কম, 100% পারলাইটিক, টেম্পার্ড মার্টেনসাইট যদি হয় তাহলে পরে এই ধরনের প্রপার্টি। সো দিস আর দ্য অ্যাসকাস স্ট্রাকচার। এটা টেম্পার্ড মার্টেনসাইট, এটা হিট ট্রিটেড স্ট্রাকচার। আর ওডিআই যদি তৈরি করি, অস্টেম্পার্ড ডাকটাইল আয়রন করি, তাহলে দেখো প্রপার্টি কোথায় চলে গেছে। সো ভেরি হাই রেঞ্জের প্রপার্টি উই ক্যান অ্যাচিভ বাই অস্টেম্পার্ড ডাকটাইল আয়রন। ওকে, তোমাদের হিট ট্রিটমেন্ট যেহেতু পড়ো নাই, কিন্তু এটা অ্যাটলিস্ট পড়া মনে হয় জানা আছে। আমরা মনে হয় ফার্স্ট ইয়ারেও কিছুটা হাইলাইট করেছিলাম, সেটা হলো বাই অবজার্ভিং দ্য microstructure we can gauge the property of the steel. তার মানে percent ferrite area into percent carbon in ferrite plus percent perlite area multiplied by carbon in perlite is equal to total carbon in the structure. এই ধরনের কিছু ফর্মুলা আমরা করেছিলাম, মেকানিক্যাল প্রপার্টি আমরা করেছিলাম। সো এই ধরনের প্রপার্টি এটা ডাকটাইল আয়রনের বেলাও করা যায়, যেহেতু আমরা বলেছি ইট ইজ এ স্টিল ম্যাট্রিক্স। সো স্টিল ম্যাট্রিক্স যেহেতু, সো স্টিলের প্রপার্টি যেভাবে ক্যালকুলেট করে আমরা এখানে সেভাবে ক্যালকুলেট করতে পারি। CMMH, এটা মানে হলো কম্পোজিট ম্যাট্রিক্স মাইক্রো হার্ডনেস। তার মানে হার্ডনেস ফেরাইট পার্সেন্ট ফেরাইট গুণ করা প্লাস হার্ডনেস পারলাইট পার্সেন্ট পারলাইট, সো ডিভাইড বাই 100। সো এটা হলো ওভারঅল ম্যাট্রিক্সের হার্ডনেস, এবং এই হার্ডনেসের উপর বেস করে আমরা মেকানিক্যাল প্রপার্টি আমরা গেস করতে পারি বাই ইউজিং দিস ভ্যালুস, দিস ফর্মুলা। ঠিক আছে, এটা একটা জেনারেল একটা থাম রুল, যেটা আমরা ইউজ করে বাই অবজার্ভিং মেটালোগ্রাফি স্ট্রাকচার উইদাউট ডিস্ট্রাকটিভ টেস্ট, টেনসাইল টেস্ট না করেই আমরা শুধু মাইক্রোস্ট্রাকচার দেখে, মাইক্রোস্ট্রাকচার মেজার করে আমরা প্রপার্টির সম্বন্ধে একটা গেস করতে পারি। সো এটা একটা হ্যান্ডি ওয়ে। মেকানিক্যাল প্রপার্টি ভ্যারিয়েবল যেগুলো আছে সেটা আমরা কমন যেটা আছে, সেকশন সাইজ, নোডুলারিটি, নোডুল কাউন্ট, কার্বাইড আছে কিনা, ম্যাট্রিক্স এক্সেট্রা। সো খুব ভেরি ব্রিফলি যদি আমরা, টাইম কি পার হয়েছে, ওকে, খুব ব্রিফলি যদি আমরা দেখি, তাহলে সেকশন সাইজ যত বড় হবে নোডুল কাউন্ট তত কমে যায়। অবভিয়াসলি যত মোটা হবে নোডুল কাউন্ট তত কমে যায়, নোডুল সাইজ তত বেড়ে যাবে। এখানে সেকশন সাইজ বাড়লে নোডুল সাইজ বেড়ে যায়, নোডুল সাইজ বেড়ে যায়, নোডুল কাউন্ট কমে যায়। সো এটা গেল একটা গ্রাফাইট শেপ। ওকে, রিলেশন বিটুইন ডাইনামিক ইলাস্টিক মডুলাস নোডুলারিটি, নোডুলারিটি যত বাড়বে তার মানে যত গোল হবে প্রপার্টি তত বাড়ে, সো এখানে ই ভ্যালু তত বাড়তেছে। ঠিক আছে, আরেকটা যেখানে দেখানো হচ্ছে
ম্যাগনেসিয়াম দিয়ে যদি প্রপার্টি কন্ট্রোল করি তাহলে পরে নডুলারিটি যত বাড়ে স্ট্রেংথ তত বাড়ে, ইল্ড স্ট্রেংথ তত বাড়ে। কিন্তু সামটাইমস লেড দেওয়া হয়, স্মল অ্যাডিশন অফ লেড মাঝে মাঝে দেওয়া হয় মেকানিক্যাল প্রপার্টি যদি মেশিনারি পার্টিকুলারলি যদি বাড়াতে চাই, তাহলে লেড দিলে পরে প্রপার্টি খুব ড্রাস্টিক্যালি রিডিউস করে। Small addition of lead reduce nodularity by producing irregular network spacing. ওকে, এখানে দুইটা জিনিস বোঝার উপায় আছে। একটা ম্যাগনেসিয়াম যদি আমরা কম দেই তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম দিলে নডুল পারফেক্টলি গোল হয়, ম্যাগনেসিয়াম কম দিলে গোল হয় না। আমরা ওই যে টাইপ 1 টাইপ 2 এভাবে কমতে থাকে। টাইপ 3 তে যেটা ভার্মিকুলার স্ট্রাকচার আমরা দেখেছিলাম, সেখানে বলছিলাম যে দেখতে অনেকটা গ্রাফাইটের মতো, কিন্তু মাথাটা রাউন্ড, এটা গ্রাফাইট ফ্লেকের মতো শার্পি না। এটা হলো ম্যাগনেসিয়ামের এফেক্ট। তার মানে এটা ম্যাগনেসিয়াম কম হলে গোল হয় না, গ্রাফাইটের মতো হয় কিন্তু, গ্রাফাইট ফ্লেকের মতো হয় কিন্তু এটা শার্প পয়েন্টেড হয় না। ম্যাগনেসিয়াম দিলে পরে এই উল্টাটা হয়। ম্যাগনেসিয়াম লেড যদি দেই তাহলে পরে এই ভার্মিকুলারের মাথাটা শার্প পয়েন্টেড হয়, গ্রাফাইট ফ্লেকের মতো হয়ে যায়, যার জন্য প্রপার্টি ড্রাস্টিক্যালি কমে যায়। সো নডুল যদি বাড়ে তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু নডুল কাউন্ট যদি নডুলারিটি যদি কমে যায়, তার মানে ভার্মিকুলার যদি বাড়তে থাকে, তাহলে শার্প পয়েন্টই হওয়ার কারণে ম্যাগনেসিয়াম অ্যাডেড অ্যালয় যেগুলো আছে সেগুলোর মধ্যে স্ট্রেংথ ড্রাস্টিক্যালি কমে যায়। ইল্ডের বেলার একই কথা প্রযোজ্য। নডুল কাউন্ট একটা সাফিসিয়েন্ট নডুল কাউন্ট আমরা আগে বলেছি, একটা সাফিসিয়েন্ট নডুল কাউন্ট প্রয়োজন টু হ্যাভ এ বেটার প্রপার্টি। সো এর চেয়ে কম হলে পরে প্রপার্টি খারাপ হবে। কয়েকটা ফ্যাক্টরস এখানে ইম্পর্টেন্ট নডুল কাউন্ট করার জন্য। এটা যেমন পারলাইট কন্ট্রোল, nodule count যদি increase in the nodule count decreases perlite content. So nodule যত বেশি নডুল হবে কার্বন তত বেশি। সো এই যে কার্বাইড যেটা আছে, দুইটা জিনিস, একটা হলো কার্বাইড ফর্ম করবে অথবা গ্রাফাইট ফর্ম নডুল ফর্ম করবে। এক্সট্রা কার্বন যেটা আছে সেই কার্বন কোথায় যাবে? যদি কার্বাইড থাকে, কার্বাইডও কার্বন দরকার বড় হওয়ার জন্য বা কার্বাইড বাড়ার জন্য। নডুল যেটা আছে সেই নডুলেরও বাড়ার জন্য কার্বন দরকার। সো কার্বনটা আসলে কম্পিটিশন, এই দুইটা এলিমেন্টের মধ্যে কম্পিটিশন থাকে, আর কার্বাইড এবং নডুল। সো নডুল কাউন্ট যদি বাড়ে তাহলে পরে ডিক্রিজ পারলাইট কন্টেন্ট, কারণ সিমেন্টের তখন কমে যাচ্ছে, কার্বাইড তখন কমে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে এই কথাটা সেখানে বলা আছে। নডুল যত বাড়বে, ইমপ্রুভ টেন্সাইল প্রপার্টি, ডাক্টিলিটি, মেশিনেবিলিটি বাই রিডিউসিং ভলিউম ফ্র্যাকশন অফ সিল কার্বাইড। ম্যাট্রিক্স হোমোজেনিটি ইনফ্লুয়েন্স নডুল কাউন্ট। নডুল কাউন্ট যত বাড়ে, হোমোজেনিটি তত বাড়ে, ফাইনার এন্ড মোর হোমোজেনিয়াস ম্যাট্রিক্স তৈরি হয়। নডুল কাউন্ট এফেক্ট গ্রাফাইট সাইজ এন্ড শেপ। যত নডুল কাউন্ট বাড়বে সাইজ তত ছোট হয়, বড় হতে পারে না, তত সাইজ তত ছোট হয়। জাস্ট সিমিলার টু গ্রেনের কথা বলি, গ্রেন যত নাম্বার অফ গ্রেন যত বাড়বে, গ্রেন সাইজ তত ছোট হবে। এক্স্যাক্টলি এখানে সেরকম, নডুল কাউন্ট যত বাড়বে, নডুল সাইজ তত ছোট হবে, সো প্রপার্টি তত বেটার হয়। ইমপ্রুভ টেনসাইল এন্ড ফ্যাটিক প্রপার্টি এটসেট্রা। কার্বাইড কন্টেন্ট যদি বাড়ে, প্রপার্টি স্ট্রেংথ তত বাড়ে, ইল্ড স্ট্রেংথ বাড়ে, কিন্তু টেনসাইল স্ট্রেংথ কমে। ইল্ড স্ট্রেংথের সাথে যেহেতু ডিফেক্টের কোনো সম্পর্ক নাই, সেই জন্য এটা বাড়ে। কার্বাইড বাড়লে পরে হয়তো পারলাইট বাড়ে, অ্যাজ এ রেজাল্ট প্রপার্টি বাড়ে, কিন্তু কার্বাইড বাড়লে পরে ইল্ড স্ট্রেংথ কমে যায়, সরি টেনসাইল স্ট্রেংথ কমে যায়, ইল্ড স্ট্রেংথ বাড়ে। ইনক্রিজ ইল্ড স্ট্রেংথ বা রিডিউস টেনসাইল স্ট্রেংথ এন্ড ইলংগেশন, দুইটাকে ড্রাস্টিক্যালি এফেক্ট করে বিকজ অফ দ্য কার্বাইড সাইজ এন্ড sharp point thing. Okay, machinability significantly reduced করে because carbide থাকলে পরে tool wear বেশি হয়। The formation of eutectic carbide during solidification affects volume fraction of graphite because of the carbide graphite compete with carbon. এটা একটু আগে বললাম। 15 volume% carbide তৈরি করতে 1% কার্বন লাগে। So ultimately গ্রাফাইটের নাম্বার এবং গ্রাফাইটের সাইজের উপর এফেক্ট করে। Formation of carbide does increase likelihood of internal casting porosity. এটা আরেকটা ইস্যু। কার্বাইড যত বাড়ে, কাস্টিং porosity তত বাড়বে, বিকজ শ্রিঙ্কেজ তখন বেড়ে যায়। কার্বাইডের সময়ই শ্রিঙ্কেজ হয়, সুতরাং কার্বাইড যত বাড়বে, শ্রিঙ্কেজ তত বাড়বে, সো porosity হওয়ার সম্ভাবনা তত বাড়ে। ম্যাট্রিক্স প্রপার্টিকে এফেক্ট করে। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের প্রপার্টি এফেক্ট করে। ফেরাইট যদি ম্যাট্রিক্স হয় তাহলে স্ট্রেংথ কম হবে, হার্ডনেস কম হবে, ইলংগেশন বা ডাক্টিলিটি বাড়বে, সেটার কথা বলা হয় জানি। পারলাইট হলে পরে স্ট্রেংথ বাড়বে, ডাক্টিলিটি কমবে।
অ্যালোয়িং করলে পরে যেটা স্ট্রেন্থ বাড়ে, হার্ডেনিং বাড়ে, সেটা আমরা জানি। লার্জার এলিশন, সিলিকন, ক্রোমিয়াম এক্সেট্রা থাকলে পরে করপশন রেজিস্ট্যান্স বাড়ে। সো এগুলো মোর কমন থিং। সো সবই এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যালোয়িং করলে পরে স্ট্রেন্থ বাড়ে, হার্ডনেস বাড়ে, ডাক্টিলিটি কমে। সো এই হলো আমাদের ওভারঅল শেয়ারটা বন্ধ করে দিই। সো এটা চেঞ্জ হচ্ছে না। এনিওয়ে, তাহলে আমরা আজকে যেটা সামারি যদি করি, আজকে আমরা যেটা বলতে চেয়েছি, বিভিন্ন ধরনের কন্ট্রোল অ্যাভেলেবল ফর ডাক্ট আয়রন। ডাক্ট আয়রনের জন্য একটা বেটার কন্ট্রোল প্রয়োজন গ্রে আয়রনের তুলনায়, বিকজ এখানে ভ্যারিয়েবল অনেক, এবং টু হ্যাভ sufficient number of nodule, sufficient shape in nodule, sufficient size in nodules, এবং ম্যাট্রিক্স প্রিফার্ড স্ট্রাকচার, সেটা পেতে গেলে পরে বিভিন্ন স্টেজে আমাদের কন্ট্রোল ইজ এসেনশিয়াল। এবং এই কন্ট্রোলগুলো ক্রিটিক্যাল হওয়ার কারণেই অ্যাটলিস্ট আমাদের দেশে ডাক্ট আয়রন মেকিং ইজ বিকাম ডিফিকাল্ট অ্যান্ড ট্রাবলসাম, এবং আমরা এখনো মাস্টার্স করতে পারিনি ইন আমাদের অর্ডিনারি ফাউন্ডারিগুলোতে, যার কারণে আমরা এখনো ভ্যালুয়েবল আয়রন ইউজ করি রাদার দ্যান ডাক্টাইল আয়রন। সো কন্ট্রোলের মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে। আমাদের বেজ অ্যালয় কন্ট্রোল আছে, যেখানে আমরা আমরা বলেছি যে সাধারণত নোডুলারিটি নোডুল কাউন্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম ট্রিটমেন্টের আগে পর্যন্ত এটা একটা হাইপো অ্যালয়, এবং এই হাইপো অ্যালয় অ্যানালাইসিস দরকার পড়ে যাতে এটা হাইপোসাইডে আছে কিনা চেক করার জন্য। এবং বেজ অ্যালয়ের মেকানিক্যাল প্রপার্টি যদি বের করতে চাই, তাহলে আমরা কিল ব্লক টেস্ট করতে পারি। হাইপার সাইডে যখন আমরা ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করব, নোডুলারি ট্রিটমেন্ট করব, তখন আলটিমেটলি কম্পোজিশন কত হলো সেটাও চেক করা এসেনশিয়াল। এবং ফাইনালি কাস্টিং করার আগে নোডুলারিটি চেক করা প্রয়োজন, এবং নোডুলারিটি চেক করার জন্য কিছু আমরা নর্মাল কমন মেথড যেটা ইউজ করি সেটা হলো একটা মেট্রোগ্রাফি স্যাম্পল তৈরি করা, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যেটা কত পার্সেন্ট নোডুলারিটি হলো। সো ওয়েদার দ্যাট নোডুলারিটি ইজ অ্যাকসেপ্টেবল অর নট, তার উপর বেস করে আমাদের ফার্দার ট্রিটমেন্ট নেসেসারি কিনা সেটা আমরা চেক করতে পারি। সো ম্যাট্রিক্স চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে পারি। বাই দ্য ওয়ে, নোডুল কাউন্ট বা নোডুলারিটি চেক করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস কন্ট্রোলের প্রয়োজন আছে। আমরা বলেছি যে এটা অ্যালয়টা হাইপার সাইডে থাকতে হবে, জাস্ট হাইপার সাইডে থাকতে হবে, বেশি হাইপার হলে চলবে না, টেম্পারেচার হায়ার সাইডে থাকতে হবে, এরকম কয়েকটা আরো কথা বলেছি। তারপরে যেটা স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে স্ট্রেন্থ ডেভেলপ করতে গেলে পরে আমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কন্ট্রোলের প্রয়োজন পড়ে, whether we want ferritic structure or parletic structure অথবা মাল্টিসিটি স্ট্রাকচার, সেটা করা যেতে পারে বাই হিট ট্রিটমেন্ট প্রসেস। এবং তার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডাক্টাইল আয়রন আছে, যেটাকে বলে অস্টেম্পার ডাক্টাইল আয়রন। সেটা কিভাবে অস্টেম্পারেট করা হয় সেটার একটা আমরা দেখলাম। এবং ফাইনালি মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা আলাপ করলাম। সো এনি কোয়েশ্চেনস? ওকে, তাহলে পরে এটা বন্ধ করি। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। ওকে, খুদা হাফেজ।